অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সবাই খালাস। আসামিদের সম্মানহানি করতেই সাজা দেয়া হয়, রায়ের পর্যবেক্ষণ। সংবিধান নির্বাচন সহ 4 সংস্কার কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে। রাজনৈতিক সংলাপের পর চূড়ান্ত পদক্ষেপ নেবে সরকার। সস্ত্রীক গ্রেফতার হলেন ছাগলকান্দের আলোচিত মতিউর। অপরাধ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত সবাইকে ধরা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার প্রধানমন্ত্রী স্টারমারের সমবেদনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ এই মামলার সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন 6 আসামির কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, উল্টো খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে। আর খালেদা জিয়ার আইনজীবীরা জানান, বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজধানী থেকে দূরে রাখতেই এই মামলা করা হয়েছে। আরও জানাচ্ছেন কাজী রাকিবউদ্দিন পাপ্পু। এতিমদের টাকা মেরে খেয়েছেন এমন মিথ্যা অপবাদ দীর্ঘদিন বয়ে বেরিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থ থাকার পরও তাকে নেওয়া হয়েছে বকশীবাজারে নির্মিত বিশেষ আদালতে। অবশেষে সেই দায় থেকে মুক্তি পেলেন সাবেক প্রধানমন্ত্রী। এই মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের উপর 4 দিন শুনানি হয়। রায়ে খালেদা জিয়া, তারেক রহমান সহ সব আসামি খালাস পেয়ে যান। সর্বোচ্চ আদালত বলেন, এই মামলায় খালেদা জিয়া সহ 6 আসামির কারো বিরুদ্ধে আনা অভিযোগ সত্যতা মেলেনি। এবং খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টই এখানে হয়েছে, সেরকম বিচার ব্যবস্থাই হয়েছে। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এমন মামলা করা হয়েছে। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য। এদিকে দুদকের আইনজীবী আসিফ হাসান বলেন, মামলায় খালেদা জিয়ার সময় সম্পৃক্ততা ছিল না। সবকিছু বিবেচনা করে অনারেবল অ্যাপিলেট ডিভিশন আজকে ক্রিমিনাল আপিলটা সবগুলা ক্রিমিনাল আপিলই অ্যালাউ করেছে এবং নন অ্যাপিলিং যারা আছে তাদেরকেও খালাস দিয়েছে। কারণ হচ্ছে যে এটা ম্যালিশিয়াস প্রসিকিউশন হচ্ছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি এই মামলায় খালেদা জিয়ার 5 বছর এবং তারেক রহমান সহ অন্য 5 জনের 10 বছর করে কারাদণ্ড দেয় আদালত। পরে ওই বছরের 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী কাজী রাকিবউদ্দিন পাপ্পু। আমরা চলে যাচ্ছি সরাসরি তার কাছে। পাপ্পু, প্রতিক্রিয়ার আসামি পক্ষ এবং দুদকের আইনজীবীরা কি বলছেন জানাবেন। দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আসামি করা হয়েছিল, তখন থেকে কিন্তু খালেদা জিয়ার আইনজীবী, তার নেতাকর্মীরা সবাই কিন্তু বলেছিলেন যে এই মামলায় আসলে অহেতুক শুধুমাত্র রাজনৈতিক হেনস্থার জন্য, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য এই মামলাটি দেওয়া হয়েছিল। এবং শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তিনি কিন্তু বারবার বলেছিলেন, প্রায় সময় তিনি বলতেন, আমরা শুনেছি যে খালেদা জিয়া এতিমদের টাকা মেরে খেয়েছেন এবং এতিমদের টাকা মেরে খাওয়ার কারণে তার আজকে এই অবস্থা, বা বিভিন্ন রকমের কথা বলতেন। আইনজীবীরা বলতেন, হাইকোর্টে যখন এই মামলাটি আসলো, নিম্ন আদালত যখন সেই মামলায় রায় দিল 5 বছর, হাইকোর্ট এসে সেটাকে বাড়িয়ে দিল 10 বছর, সবকিছু মিলে আসলে একটা হযবরল একটা বিচার কার্যক্রম চলেছিল ওই সময়টার সময়। এটাই কিন্তু বারবার তারা বলেছেন যে খালেদা জিয়াকে হেনস্থা করার জন্য, তাকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এই প্রক্রিয়াটা চলেছে। যখন 5ই আগস্ট অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর নতুনভাবে বিচার বিভাগ গঠিয়ে নেওয়া হয়েছে এবং নতুন বিচার বিভাগে এসে আজকে যখন চিফ জাস্টিস রেফাত আহমেদ বললেন যে আসলে
এই মামলায় আসলে যারা সাক্ষী দিয়েছেন বা যেই সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়েছে সেগুলো আসলে ভিত্তিহীন। এই মামলায় আসলে খালেদা জিয়াকে আসলে শুধুমাত্র ভিকটিম করা হয়েছে, আর কিছুই নয়। এবং দুদকের যিনি আইনজীবী ছিলেন তিনিও কিন্তু একটা কথা বলেছেন, এই মামলা যখন দায়ের করা হয়েছে এটা শুরুতেই খালাস হয়ে যেতে পারতো, ওখানেই স্টপ করে দিত। খালেদা জিয়াকে এখানে আসামি করার কোনো যৌক্তিকতা ছিল না, কারণ যখন 1991 সালে কুয়েতের আমির যে অর্থটি পাঠিয়েছিল সেই সময় তিনি এই অর্থটি পাঠিয়েছিলেন শুধুমাত্র জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করার জন্য এবং এতিমদেরকে সাহায্য করার জন্য, কিন্তু সেই সময় সেটা গঠন না হওয়াতে সেই টাকাটা প্রধানমন্ত্রী ফান্ডে রাখা হয়েছিল 1991 থেকে 93 পর্যন্ত, যেখানে কোনো এখতিয়ার ছিল না খালেদা জিয়ার এই টাকাটি ব্যবহার করা। কিন্তু 93-তে যখন ট্রাস্টটি গঠন হয় তখন সাথে সাথে কিন্তু সেই টাকাটি ট্রান্সফার করে দেওয়া হয় জিয়া অরফানেজ ট্রাস্টে, অর্থাৎ যেই ট্রাস্টে সে খালেদা জিয়া কোনো কিছু নেই, তার কোনো চেক স্বাক্ষর নেই, তিনি কিছুই করতে পারেননি। তো বোঝাই যাচ্ছিল তার এই 2018 সালে তিনি যাতে নির্বাচন না করতে পারেন, রাজনৈতিকভাবে একটা প্রতিহিংসা হেনস্থার শিকার করার জন্য এই মামলা দিয়েছেন। সেই মামলারই আজকে রায় দিয়েছে এবং মামলার রায়ের পর বিএনপির আইনজীবীরা অনেক উচ্ছ্বসিত। তারা বলেছেন যে তারা ন্যায় বিচার পেয়েছেন, এর জন্য তারা খুশি। তো এই ছিল সোনিয়া আমার কাছ থেকে হাইকোর্ট থেকে সর্বশেষ। ধন্যবাদ পাপু আপনাকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংস্কারের রূপরেখা দিয়েছে 4 কমিশন। সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ে রিপোর্ট জমা দেয় সংবিধান, নির্বাচন, পুলিশ ও দুদক সংস্কার কমিশন। প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর সংস্কারের বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে সরকার। আর ফেব্রুয়ারির দিকে অন্য কমিশনগুলো রিপোর্ট দেবে বলে জানা গেছে। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সংস্কার প্রস্তাব তৈরির জন্য অন্তর্বর্তী সরকার 2 ধাপে 11টি সংস্কার কমিশন গঠন করে। সংস্কার কমিশনের রিপোর্ট জমা দেওয়ার বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী তানজিদ ভুইয়া, আর আমরা চলে যাচ্ছি তার কাছে। তানজিদ, কোন কোন কমিশন সংস্কার কমিশন রিপোর্ট জমা দিল, আর প্রধানদের সাথে কি আপনার কোনো বক্তব্য হয়েছে বা তারা কোনো বক্তব্য দিয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আপনি ইতিমধ্যে জানেন যে আমি তেজগাঁও যে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সেখানে প্রধান উপদেষ্টা, ওনার কাছে কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছি যে সকালে কিন্তু যে সংস্কার কমিশনের 4টি সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশনে কিন্তু প্রতিনিধি দলের নেতৃবৃন্দরা সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ওনার কাছে কিন্তু সংস্কার প্রস্তাবের প্রতিবেদনটি জমা দিয়েছেন। এর মধ্যে আমরা জানিয়ে রাখি যে এই সংস্কার কমিশনের মধ্যে রয়েছে যে নির্বাচন কমিশন, তারপরে রয়েছে সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, তারপরে রয়েছে দুর্নীতি দমন কমিশন। তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে কিন্তু দুপুর 1:30টা নাগাদ কিন্তু এখানে যে 4টি সংস্কার কমিশনের প্রতিনিধি দল কিন্তু এখানে ওনারা প্রধান যে অন্তর্বর্তী সরকারের প্রধান ওনার কাছে কিন্তু ওনারা সেই সংলাপ করবেন। তারপরে বিকেল 3টা নাগাদ যে উপদেষ্টারা রয়েছেন সেই উপদেষ্টারা কারা প্রতিনিধি দলের যে প্রস্তাবনাগুলো রয়েছে সেই প্রস্তাবনাগুলোর নিয়ে ব্রিফ করবেন। এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই তথ্যটি নিশ্চিত করে বলতে পারছি না। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যে 15ই আগস্টের যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের পরে কিন্তু 15টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। প্রথম ধাপে 3 অক্টোবর 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, তারপরে কিন্তু বাড়িয়ে প্রায় 15টি সংস্কার কমিশন সেখানে গঠন করা হয়েছিল। মূলত দেশের যে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনা এবং জবাবদিহিতামূলক নিশ্চিত করা সহ সুষ্ঠু নির্বাচন এবং সংবিধানে কিছু কার্যাবলী রয়েছে সেই জন্যই কিন্তু 15টি সংস্কার কমিশন অন্তর্বর্তী সরকার কিন্তু যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উনি কিন্তু সেই সংস্কার কমিশনগুলো গঠন করেছে। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চলতি মাসেই কিন্তু এই সংস্কার কমিশনের সব প্রতিবেদন জমা দেওয়ার পর কিন্তু চলতি মাসের মধ্যে কিন্তু সবার সাথে সব রাজনৈতিক দলের যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু সবাই সেই সংলাপগুলো করে কিন্তু একটি রূপরেখা আসতে পারে। তো এই ছিল আমার কাছে সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনের সর্বশেষ।
ছাগলকান্দে আলোচিত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেফতার করা হয়েছে। সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি। সম্পদের তথ্য গোপন ও 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী এবং ছেলে মেয়ের নামে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। আওয়ামী লীগ আমলের অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত পুলিশ সহ সরকারি কর্মকর্তাদের ধরা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ছাগলকান্দে আলোচিত মতিউরকে আজ ধরা হয়েছে, আস্তে আস্তে সবাইকে ধরা হবে। সকালে আনসার ও ভিডিপির সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, অনেকেই লুকিয়ে আছে, তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। কিন্তু তাদের দুই একজন করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর, যে ছাগল এই মতিউর, সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে। আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাকেও কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না। সর্বস্তরে মানুষের অংশগ্রহণে বিশ্বের বৃহত্তম নর্দমা বুড়িগঙ্গার প্রাণ ফেরানো সম্ভব বলে মনে করেন পরিবেশবিদরা। সরকারের একার পক্ষে একে বাঁচানো সম্ভব নয় বলেও মত দেন তারা। ঢাকা মহানগর বর্জ্যের শেষ আশ্রয়স্থল বুড়িগঙ্গায় দিনে অন্তত 90 টন বর্জ্য ফেলা হয়। এর পানিতে অক্সিজেনের মাত্রা শূন্যের কোঠায়। জলজ প্রাণী বেঁচে থাকায় পরিবেশ ধ্বংস হয়ে পরিণত হয়েছে বিষের নদীতে। জসিমউদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। শুধু দেশে নয়, বিশ্বের প্রথম 5টি দূষিত নদীর একটি বুড়িগঙ্গা। মাত্র 45 কিলোমিটার দীর্ঘ এ নদীতে দিনে 90 টন বর্জ্য ফেলা হয়। এছাড়া নদী ঘেঁষা 150 গোপন ড্রেন দিয়ে 62 ধরনের শিল্প বর্জ্য মিশছে বুড়িগঙ্গায়। ঢাকা শহরে যত ড্রেনগুলো আছে সব তো নদীর সাথে আইসা মিলিত হয়েছে। এই ময়লা পানিগুলো ড্রেন দেন নামে এখানে এই পানিগুলো কালো হয়ে থাকে। আশাবাড়ির, তারপর আপনার মিলের, ফ্যাক্টরির এরা পুরান কালা পানি সারে ড্রেন দেয়া। বুড়িগঙ্গার কালো কুচকুচে তরল পদার্থ কোনোভাবেই পানির পর্যায়ে পড়ে না। এতে মিশে আছে রাসায়নিক বর্জ্য, ক্রোমিয়াম, লেড ও সালফিউরিক অ্যাসিডের মতো বিষাক্ত তরল। পানিটা খারাপ, বহুত খারাপ, এটা কোনো কাজ করা যায় না। ঢাকার সিটির পানি সব ময়লাযুক্ত পানি নদীতে নামে, তারপরে ময়লা ফালায়। বুড়িগঙ্গার দূষণ বাতাসকেও ভয়াবহভাবে দূষিত করছে, যাতে করে ঝুঁকি বাড়ছে উচ্চ রক্তচাপ, চর্মরোগ ও ক্যান্সারের। এখান থেকে মনে করেন আপনার এয়ারকেও সে পলিউট করতে পারে, বায়ু দূষণে একটা সে রোল প্লে করতে পারে, যেমন মিথেন গ্যাস সে ওখান থেকে জেনারেট হতে পারে। আমরা আসলে সবসময় শর্ট টার্ম বেনিফিট আমরা দেখি সবসময়, যে লং টার্মে আসলে আমাদের কি করলে লং টার্ম বেনিফিট আমরা পাবো সেটা আমরা কখনো দেখি না। বুড়িগঙ্গার দূষণ অন্য নদীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে উদ্বেগ জানালেন এই মৎস্য বিজ্ঞানী। সমন্বিত প্রয়াস, যেটা সবাই মিলে কাজ করতে হবে। কয়েকটা ধাপে যদি বলি আপনাকে, এটা তো আমরা সবাই এখন জানি দূষণের কারণে এটা হচ্ছে, বিভিন্ন ধরনের দূষণ, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন আর আদার্স। এখন বুড়িগঙ্গার ব্যাপারটা হচ্ছে এরকম, বুড়িগঙ্গা আসলে ডেড, এটার মধ্যে কোনো লাইফ বলে কিছু নাই। সো সমাধানের জন্য পলিসির ব্যাপার আছে, অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। কারণ আপনি যদি জনগণকে অ্যাওয়ার না করতে পারেন, এটা আসলে সমাধান হবে না। কারণ বুড়িগঙ্গা কেন্দ্রিক লাখ লাখ মানুষ বাস করে। আনট্রিটেড বর্জ্যগুলো যে যাচ্ছে বুড়িগঙ্গাতে, পৃথিবীর কোনো দেশে এরকম আছে কিনা আই ডোন্ট নো, উন্নত বিশ্বে কোথাও নাই। এই নদীতে ডলফিন সহ হরেক প্রজাতির দেশীয় মাছ বিচরণের বিষয়টি এখন রূপকথার গল্প বলেও আক্ষেপ করেন তিনি। বুড়িগঙ্গা বাঁচাতে এখনই মহাপরিকল্পনা জরুরি, কারণ বুড়িগঙ্গা নিশ্চিহ্ন হলে পরিত্যক্ত নগরীতে পরিণত হবে রাজধানী ঢাকা। আশপাশের নদীগুলো মাত্রাতিরিক্ত দূষণের কারণে ঢাকা ওয়াসা প্রতিনিয়ত ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এতে করে অদূর ভবিষ্যতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে তিলোত্তমা নগরী ঢাকা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নানা অভিযোগে অবশেষে পদত্যাগ করলেন শেখ হাসিনার ভাগ্নে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন। সেখানে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ করেছেন টিউলিপ। পদত্যাগপত্র গ্রহণ করে টিউলিপকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী স্টারমার। বিস্তারিত জানাচ্ছেন নাসিমুল বাড়ি সৌরভ। শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি প্রদান ও আর্থিক অসঙ্গতি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিকের কিছুদিন ধরেই চর্চা চলছিল বাংলাদেশ ও যুক্তরাজ্যে। নানা আলোচনা সমালোচনার মুখে মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ, যেখানে তিনি কোনো ধরনের দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির সঙ্গে জড়িত নয় বলে উল্লেখ করেন।
নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে টিউলিপ লিখেন, সরকারের কাজে যেন কোনো বিঘ্ন না ঘটে সেজন্যই এই পদত্যাগ। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, তদন্ত করে স্যার লরি নিশ্চিত করেছেন সিটি মিনিস্টার থাকাকালে মিনিস্ট্রিয়াল কোড ভঙ্গ হয়নি। এছাড়া সম্পত্তি নিয়েও কোনো অসঙ্গতির প্রমাণ পাননি স্যার লরি। এদিকে পদত্যাগপত্র গ্রহণ করে টিউলিপকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এক বিবৃতিতে তিনি ব্রিটেনের সমৃদ্ধকরণ ও সরকারের কাজে বিঘ্ন না ঘটাতে কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য টিউলিপের প্রশংসা করেন। স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাসের অনুসন্ধানে এখন পর্যন্ত অভিযোগের সত্যতা মেলেনি বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। লন্ডনে হাসিনা ঘনিষ্ঠদের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2019 সালে ক্রিকেট বিশ্বকাপের 2টি টিকিট গ্রহণের অভিযোগ আছে টিউলিপের বিরুদ্ধে। নাসিমুল পারি, সৌরভ, মোহনা সংবাদ। চালের ভরা মৌসুম, বিদেশ থেকে বিপুল পরিমাণ আমদানি, শুল্ক প্রত্যাহার, ব্যাংক মার্জিন কমানো সহ নানা পদক্ষেপের পরও লাগামহীনভাবে বাড়ছে চালের দাম। এজন্য অসাধু ব্যবসায়ীদের চাল মজুত ও সরবরাহ ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ না থাকাকে দুষছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আব্দুল হকের ক্যামেরায় সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। গেল 2 সপ্তাহের মধ্যে চট্টগ্রামের পাইকারি বাজারে চালের দাম বেড়েছে বস্তা প্রতি 150 থেকে 200 টাকা। সরজমিনে বাজার ঘুরে দেখা যায় কোথাও চালের সরবরাহর ঘাটতি নেই। চালের বাজারের এই ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এখন তো পুরা চাউলের মৌসুম, এখন তো সস্তা হওয়ার কথা। আপনারা যদি এখন বড় বড় সিন্ডিকেট যদি ধরতে না পারেন তাহলে জনগণ কি খাবে, কেমনি কি করবে? ওনারা যে আশ্বাস নিয়ে বলছে যে মোটামুটি আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমানোর চেষ্টা করবো। চালের দামটা এক সপ্তাহের ভিতরে 2বার বেড়েছে। আসলে জনগণের নাগালের বাইরে চলে গেছে সবকিছু। যারা বাজার মনিটরিং করতেছে তারা ফুল নিয়ন্ত্রণ সিন্ডিকেটগুলো ভাঙতে পারছে না। এই সিন্ডিকেট ভাঙতে না পারার কারণে আমাদের দেশে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। ভরা মৌসুম ও বিদেশ থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করার পরও দাম না কমায় চাল মজুত ও সরবরাহ ব্যবস্থায় সরকারের নিয়ন্ত্রণ না থাকাকে দুষছেন পাইকারি ব্যবসায়ীরা। নতুন চাল বাইরে হইতেছে, আরো তো কমার কথা, কেন বাড়তেছে কেন? অভিযোগ আছে কর্পোরেট হাউসগুলো বিপুল পরিমাণ চাল নিজেদের কবজায় রাখে, তাতে এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। দাম বাড়ার কারণে সাধারণ ক্রেতাদের সাথে অনেক সময় বাকবিতণ্ডা হয় বলে জানালেন এই ব্যবসায়ী। কাস্টমারের সাথে প্রতিদিন বাকবিতণ্ডা হয়। সরকার যে একজন আছে, এই ধরনের কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার কাছে এখনো প্রতীয়মান হয় না। চালের কোনো সংকট নেই জানিয়ে চট্টগ্রাম পাহাড়তলের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বললেন, উত্তরবঙ্গের যেসব জায়গায় চাল উৎপাদন হয় সেখানে সরকারি মনিটরিং বাড়ালে দাম কমে আসবে। আমরা সব চাউলগুলো আনতে হয় যে নর্থ বেঙ্গল থেকে, তো নর্থ বেঙ্গলে যখন যা তারা তখন তা করে। তো এটা গভর্নমেন্ট কন্ট্রোল করতে হলে গভর্নমেন্টের একটা আগে থেকে ধারা আছে, আমাদের একটা ফুডগ্রেন লাইসেন্স আছে, এবং গভর্নমেন্ট যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে গভর্নমেন্ট এই খাদ্যের মার্কেটটা কন্ট্রোল করতে পারবে, নাহলে কোনো সময় এটা কন্ট্রোল করা সম্ভব না। চালের বাজার নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সেন্ট মার্টিন ইউনিয়নের গলাচিপা এলাকার বিচ ভ্যালি এবং কিনসুক ইকো রিসোর্ট। মধ্যরাতে সাইডি ইকো রিসোর্টের রিসেপশনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আশেপাশের কয়েকটি রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে। দ্বীপের স্থানীয় বাসিন্দা, আগত পর্যটক এবং বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের চেষ্টায় প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এবার দেশের বাইরের খবর। নিয়ন্ত্রণে আসেনি লস অ্যাঞ্জেলেসের দাবানল। নতুন করে ক্যালিফোর্নিয়ায় ভেনাচুরা কাউন্টিতে ছড়িয়ে পড়েছে দাবানল। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা। আর এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন চুরি ও লুটপাটে। বিস্তারিত ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্টে। এক সপ্তাহ পরও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছেন আক্রান্ত এলাকার বাসিন্দারা। আর এই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পড়েছেন চুরি ও লুটপাটে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী দাবানলে পড়তে থাকা এলাকায় চুরি লুটপাটের ঘটনায় আরও 10 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 3 ব্যক্তির বিরুদ্ধে $2 লাখ বেশি মালামাল লুটের অভিযোগ আছে বলে জানায় লস অ্যাঞ্জেলেসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ন্যাথান হচম্যান। এ নিয়ে এ পর্যন্ত 39 জনকে আটক করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অপরাধ প্রমাণিত হলে তাদের কয়েক বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আক্রান্ত এলাকা থেকে জনসাধারণকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে আগেই জরুরি অবস্থা জারি করা হয়েছে, যা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কারফিউ ভঙ্গকারীদের 1000 মার্কিন ডলার জরিমানা করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এদিকে চুরি ও লুটপাট ঠেকাতে আক্রান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে 14,000 দমকল কর্মী কাজ করছে। তাদের সহায়তা করছে 84টি এয়ারক্রাফট ও 1354টি ফায়ার ইঞ্জিন। 1 লাখের বেশি মানুষ বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থান করছেন। এছাড়া সরে যাওয়ার সতর্কতায় আছেন আরও 87,000-এর মতো বাসিন্দা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। অবশেষে গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। বুধবার স্থানীয় সময় ভোরে রাজধানীর সিওলে ইয়নের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। সামরিক আইন জারির জেরে গত 14 ডিসেম্বর ইয়ন সুক দেশটির পার্লামেন্টে অভিশংসিত হন। এরপর রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ শুরু হয় ফৌজদারি তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের তলবে হাজির হতে অস্বীকৃতি জানান ইয়ন। এর জেরে গত 31 ডিসেম্বর ইয়নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এবার খেলার খবর। 10 দলের অংশগ্রহণে মাঠে গড়ালো জিয়া টি20 ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব। মিরপুর সিটি ক্লাব মাঠে এর উদ্বোধন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল হক। তৃণমূল থেকে ক্রিকেটার খুঁজে বের করাই আসরের লক্ষ্য বলে জানান আমিনুল। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। মিরপুর সিটি ক্লাব মাঠে জিয়া টি20 ক্রিকেটের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতার উদ্বোধন করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল হক। দেশের 8টি বিভাগীয় দল ছাড়াও বিএনপির 2টি সাংগঠনিক বিভাগের দল এতে অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগ। বক্তব্যে আমিনুল হক বলেন, ক্রীড়াঙ্গনে জিয়া পরিবার অবদান তরুণ প্রজন্মকে জানাতেই এ ধরনের আয়োজন। তরুণ প্রজন্মকে মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং আমরা সর্বোপরি সারা বছর তৃণমূল পর্যায়ে আমরা যাতে বিভিন্ন ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টে যে খেলাগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে সেই খেলাগুলোর মাধ্যমে বাংলাদেশ জাতীয় দলে যারা বিভিন্ন তৃণমূল থেকে খেলার উঠে আসতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা কাজ করছি। ক্ষমতায় থাকাকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দলীয়করণের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনের ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গত 17 বছর আমরা দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার প্রত্যেকটি ক্রীড়াঙ্গনের সেক্টরকে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে। তো দলীয়করণ করে রাজনীতিকরণ করে কখনোই কোনো স্পোর্টসের ডেভেলপমেন্ট করা যায় না। প্রথম পর্বে শেষে মূল পর্বে উঠে আসা 10 দলের সঙ্গে যোগ দেবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও 2টি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সবাইকে খালাস, আসামিদের সম্মানহানি করতেই সাজা দেয়া হয়, রায়ের পর্যবেক্ষণ। সংবিধান নির্বাচন সহ 4 সংস্কার কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে, রাজনৈতিক সংলাপের পর চূড়ান্ত পদক্ষেপ নেবে সরকার। সস্ত্রীক গ্রেফতার হলেন ছাগলকান্ডের আলোচিত মতিউর, অপরাধ বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত সবাইকে ধরা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং অবশেষে পদত্যাগ করলেন ব্রিটিশ সিটি মিনিস্টার টিউলিপ, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার, প্রধানমন্ত্রী স্টারমারের সমবেদনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।